আমরা যে টপিকটা পড়বো সেটা হলো মেডিকেল স্ট্যান্ডার্ডে যে ইংরেজি। তোমাদেরকে বলে দিয়েছিলাম রুটিনে যে ইংলিশ ফর মেডিকেল, অর্থাৎ মেডিকেল স্ট্যান্ডার্ড ইংলিশ ক্লাস হবে কয়েকটা। তো তার মধ্যে আজকে আমাদের প্রথম ক্লাস, এবং প্রথম ক্লাসে আমরা ঠিক করছিলাম যে আমরা ভাবছিলাম যে কোন টপিকটা নেওয়া যায়। তো আমি আবার ভেবে দেখলাম যে তোমাদের এইচএসসিতে আসে প্লাস অ্যাডমিশনেও আসে, এবং যে টপিকটা তোমাদের কাছে একটু কঠিন লাগে বা অনেকেই দেখা যায় অনেকগুলো রুল পড়ে দেখা যায় মাথার মধ্যে ঠিক করে থাকে না। তো সেই খাতিরে আমরা চেষ্টা করলাম যে কোন টপিকটা চুজ করা যায়। তো সেক্ষেত্রে আমি চুজ করছিলাম আর কি যে ভয়েস চেঞ্জটা, অর্থাৎ চেঞ্জিং ভয়েস যে জিনিসটা, এই জিনিসটা ইভেন আমি মেডিকেল অ্যাডমিশন কয়দিন আগে দিয়ে আসছি, সেখানে আমি এখান থেকে যে প্রশ্নটা আসছিল আমি নিজেই ভুল করছিলাম। এবং ভুল করার কারণ কি, ওইখানে আমি সাবজেক্ট আর অবজেক্টটা মানে খুব দ্রুত, মানে শেষের দিকে এসে আমার কোশ্চেনটা ছিল, তো আমি খুব মানে টাইমের এতে খুব মানে সাবজেক্ট অবজেক্ট গুলাই ফেলছিলাম, অর্থাৎ এক জায়গায় ইও ছিল আর এক জায়গায় গ্রামার ছিল। এখন ওই ইওরটা যে সাবজেক্ট আমি ওটা বুঝতে পারিনি, আমি গ্রামারটা সাবজেক্ট ধরে আমি মানে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার দিছিলাম, কিন্তু পরবর্তীতে এসে দেখলাম ওখানে ইওর ছিল, তাহলে সেক্ষেত্রে মানে অক্সিলারি ভার্বটা প্লুরাল হওয়ার কথা ছিল। তো যেহেতু নিজে একবার ধাক্কা খেয়েছি, তো চাই না আমাদের স্টুডেন্টগুলো এখানে ধাক্কা খাক, তো সেক্ষেত্রে আর কি আমি এটাই চুজ করছি। হয়তো তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা সিনোনিম অ্যান্টোনিম ওগুলো হয়তো বেশিরভাগই স্টুডেন্টের কঠিন লাগে, তো চিন্তা নেওয়ার কিছু নাই, সেসব উপরে ক্লাস থাকবে। তো যেহেতু আমি নিজের দিক থেকে যেটা বললাম আর কি, যে আমার এখানে একটা প্রশ্ন আসছিল, একটাই কেন ভুল হলো, সেই খাতিরে আমি তোমাদের সামনে এটা নিয়ে উপস্থাপন করছি। তো চেষ্টা করব যতটা ভালোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করার। তবে যদিও আমি একজন স্টুডেন্ট, তোমাদের মতোই একসময় ছিলাম, কয়েকদিন হলো স্টুডেন্ট জগৎ থেকে অবশ্যই এখনও স্টুডেন্ট আমি। তো সেক্ষেত্রে হয়তো ইংরেজিতে খুব ভালো পারফরমেন্স আছে কিনা জানি না, বা থাকবে কিনাও জানি না। তো তোমরা সব কিছু মিলিয়ে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, তো আমরা প্রথমে যদি বলি ভয়েস, ভয়েস জিনিসটা কি তোমরা কেউ বলতে পারবে? আচ্ছা, তো আমি বলছি ভয়েস, এই যে আমরা আজকে ভয়েস চেঞ্জ করবো, তো অর্থাৎ আমরা ভয়েসকে চেঞ্জ করবো, তাহলে ভয়েস জিনিসটা কি সেটা কি তোমরা কেউ বলতে পারবা? যেহেতু তোমরা একাডেমিকে তো পড়ছো, তোমাদের একাডেমিকে তো ভয়েস চেঞ্জ আসেই, ট্রান্সফরমেশনে তো আসেই, একটা করে থাকেই মাস্ট। আচ্ছা, শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, তো আমি বলি, তোমাদের হয়তো মনে নাই হবে। তো ভয়েস বলতে মূলত বোঝায় আমাদের যে ভার্বটা থাকে, ওই ভার্বের কার্য প্রকাশের ধরন, অর্থাৎ ভার্বটা কোন ধরনের কাজ করবে সেই কার্য প্রকাশের ধরনকে বলা হয় ভয়েস। অর্থাৎ যদি আমরা অন্য ভাষায় বলি, ভয়েস হচ্ছে ভার্বের গঠন দ্বারা, অর্থাৎ ভয়েস হলো এমন একটা ভার্বের গঠন যার দ্বারা সাবজেক্ট নিজে কিছু করবে অথবা অন্যের কাজ ওই সাবজেক্টের উপরে এসে পড়বে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ভয়েস হচ্ছে এমন একটা ভার্ব, অর্থাৎ ভার্বের এমন একটা গঠন থাকবে সেখানে হয় সাবজেক্ট নিজে কিছু করবে, তা না হলে মানে অন্য কোনো কাজ তার উপরে চাপানো হবে। তো জিনিসটা যদি আমরা করি, আমরা একটু একটু করে যখন ভার্বের মানে ভয়েস চেঞ্জের মানে ভয়েসের প্রকার বের করবো, তখন এই জিনিসটা তোমরা ক্লিয়ার হবে যে কীভাবে কাজ অন্যের কাজ নিজের উপর চাপাচ্ছে আর কীভাবে সাবজেক্ট নিজে কাজ করছে। তো তোমরা একটু বলতে পারবা যে ভয়েস কয় প্রকার? বলতে পারলে বুঝবো না, তোমাদের ইংরেজিতে বেসিক যথেষ্ট। আচ্ছা, সবাই সবাই দুই সবাই দুই প্রকার বললে, তাই তো? আরে কপাল, কারো মনে হলো না এক প্রকার হবে বা তিন প্রকার হবে বা চার প্রকার হবে, এরকম কারো মনে হলো না? ভাই যদি দুই প্রকার হতো তাহলে কি আমি শুনতাম? কারণ আমি তো জানি তোমরা সবাই বলবা ভয়েস দুই প্রকার। আচ্ছা, ভয়েস মূলত হলো তিন প্রকার। ভয়েস হলো মূলত তিন প্রকার। তো তিন প্রকারের মধ্যে তোমরা দুই প্রকারের নাম সবাই বলো আর কি, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ আর প্যাসিভের পাশাপাশি আরও এক ধরনের ভয়েস আছে, সেটা হলো কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস কয় প্রকার? তিন প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আর কোয়াসি প্যাসিভ ভয়েস। তো অ্যাক্টিভ ভয়েস জিনিসটা কি? অ্যাক্টিভ ভয়েস জিনিসটা হলো এমন, অর্থাৎ যে বাক্যে সাবজেক্টটা সক্রিয়ভাবে কাজ করবে।
তাহলে আমরা একটু এটা কিন্তু মুছে দিলাম। অর্থাৎ যে বাক্যে সাবজেক্টটি সক্রিয়ভাবে কাজ করবে, অর্থাৎ যে বলছিলাম সংজ্ঞার মধ্যে যে সাবজেক্ট নিজে কাজ করে, অর্থাৎ প্রথমবারে বলছিলাম সাবজেক্ট নিজে কাজ করে। তো এই ক্ষেত্রে সাবজেক্টটা কিভাবে সক্রিয় ভূমিকা করছে, যদি আমরা একটা সেন্টেন্স লিখি, ধরো আই ডু দ্য ওয়ার্ক। তো আই ডু দ্য ওয়ার্ক, এই কাজটি কে করছি? আমি করেছি, আমি এই কাজটা করেছি। তো আই ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমি এই কাজটা করছি। তো এই যে আই অর্থাৎ সাবজেক্ট কিন্তু নিজেই করছে কাজটা, এই কারণে এখানে কিন্তু সাবজেক্ট সক্রিয় একটা ভূমিকা পালন করছে। তো এই ক্ষেত্রে গঠন কিরকম দেখো, একটা সাবজেক্ট, তারপরে একটা ভার্ব, তারপরে একটা অবজেক্ট, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, এবার দেখা যাক প্যাসিভ ভয়েস জিনিসটা কি। এখন প্যাসিভ ভয়েস জিনিসটা হলো, আচ্ছা তোমরা একটু মিউট করে রাখো। আচ্ছা, তো প্যাসিভ ভয়েস জিনিসটা কি? প্যাসিভ ভয়েস অর্থাৎ আমি সংজ্ঞার মধ্যে দুইটা জিনিস বলছিলাম। প্রথম বলছিলাম যে সাবজেক্ট নিজে কিছু করবে, আর একটা বলছিলাম অন্যের কাজ সাবজেক্টের উপরে চাপানো হবে। তো এখন প্যাসিভ ভয়েস জিনিসটা হলো যে বাক্যে সাবজেক্ট নিজে কাজ করে না, বরং কাজটি তার উপরে এসে পড়ে বা তার উপরে চাপানো হয়। তো এই ধরনের ভয়েসকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েস, যেমন আমরা আগে একটা সেন্টেন্স বলছিলাম যে আই ডু দ্য ওয়ার্ক, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে, মানে এক্ষেত্রে তো সাবজেক্ট সক্রিয় ভূমিকা পালন করছিল, এটা যদি আমরা প্যাসিভ ফর্ম নিয়ে আসতাম, এটা এসটো কীরকম, যে দি ওয়ার্ক ইজ ডান বাই মি, অর্থাৎ এই কাজটি কিন্তু আমার দ্বারা সম্পন্ন হইল। তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু এই যে কাজটা ছিল দি ওয়ার্ক, এই কাজটা কিন্তু তার উপরে চাপানো হয়েছে। এখানে কিন্তু মি শেষে অবজেক্ট চলে গেছে, এখানে কাজটা কিন্তু আমার উপরে চাপানো হচ্ছে, অর্থাৎ এই কাজটা আমার দ্বারা সম্পন্ন হইলো। এই কাজটা কিন্তু আমি করছি এমন না, আমার দ্বারা সম্পন্ন হয়েছে, মানে আমার দ্বারা সম্পন্ন করা হয়েছে। তো এই ক্ষেত্রে এই যে সাবজেক্ট নিজে কিছু না করে তার উপরে যখন চাপানো হয়, তখন তাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। আচ্ছা, আরও একটা জিনিস বলছিলাম, কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস, তো এই কোয়াসি প্যাসিভ ভয়েস জিনিসটা কি? কোয়াসি প্যাসিভ ভয়েস হলো, অর্থাৎ এটা কিন্তু গঠনের দিক থেকে অ্যাক্টিভ ভয়েসের মতোই, কিন্তু এরা অর্থগতভাবে প্যাসিভ, অর্থাৎ গঠনটা হবে তার অ্যাক্টিভ ভয়েসের মতো, কিন্তু অর্থগতভাবে দেখলে বোঝা যাবে এটা হলো প্যাসিভ। অর্থাৎ যদি আমরা বলি দি রোজ স্মেলস সুইট, এটা দেখো, এটা কিন্তু গঠনগতভাবে অ্যাক্টিভ ভয়েসের মতোই, অর্থাৎ এই গোলাপটার বেশ মিষ্টি সুগন্ধ। তো এই যেখানে কিন্তু অ্যাক্টিভ ভয়েসের মতো গঠন, কিন্তু মানে অ্যাক্টিভ ভয়েসের মতো দিক থেকে গঠন, কিন্তু অর্থগতভাবে কিন্তু ভিন্ন, অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্ট নিজে সক্রিয় না। এই ধরনের প্যাসিভ মানে ভয়েসকে বলা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, তো তোমাদের ভয়েসের প্রকারভেদটা বলে দিলাম। আশা করি এখানে আর ভয়েসের প্রকারভেদে বলার মতো কিছু নাই। আমরা এবার তাহলে কিছু রুল দেখতে পারি, তোমাদের কিছু স্পেশাল রুল বা রুলগুলোর, মানে যে কয়টা প্রকারভেদের প্রশ্নগুলো আসে এক জায়গায় করে এনে দেওয়ার চেষ্টা হয়েছে আর কি। তো আচ্ছা, প্রথমে আমরা দেখি, অর্থাৎ আচ্ছা তোমরা টেন্স বা আদারওয়াইজ ওই জিনিসগুলো সম্পর্কে একটু ধারণা থাকলে ভালো হতো। হয়তো টেন্সের ক্লাস বা আদার্স অন্যান্য কিছু বেসিকের ক্লাস নিলে আগে হয়তো এই পড়ানোটা সুবিধা হতো। তো কিছু করার নাই, আমি যেহেতু এটা আগে করে ফেলছি, তো সেক্ষেত্রে নেই, সমস্যা নেই, তোমরা পারবে আশা করি। আচ্ছা দেখো, প্রথমেই দেখো রুল অনের ভিতরে বলা হচ্ছে, দেখো সকল প্রকার টেন্সযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। তাহলে সকল প্রকার টেন্সযুক্ত অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ যে অ্যাক্টিভ ভয়েসের মধ্যে যেখানে টেন্স থাকবে, তো ওই টেন্স থাকলে সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, সেরকম কিছু নিয়ম দেখব আমরা। তো সেরকম যদি থাকে তাহলে আমরা কি করব, প্রথমে করব অবজেক্টটিকে সাবজেক্ট করব, অর্থাৎ ওই যে অ্যাক্টিভ সেন্টেন্সটা, অ্যাক্টিভ ভয়েসটা ছিল, ওই অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা রয়েছে, মানে অবজেক্টটা রয়েছে, সেটাকে আমরা সাবজেক্ট করব। এবং এরপরে কি করব, এরপরে এই যে টেন্স আর পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্বটা দেব। এরপরে ওই ভার্বের পরে যেহেতু একটা অক্সিলারি ভার্ব দিচ্ছি, অক্সিলারি ভার্বের পরে যে কয়টা ভার্ব থাকে, বেশিরভাগই না, ভার্বগুলো দেখা যায় ভার্বের V3 ফর্ম হয় বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা ভার্বের 3টা ফর্ম জানো, V1 V2 V3, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই যে অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, অর্থাৎ V3 বসে।
এরপরে কি বসবে, বাই বসবে, এবং সর্বোপরি শেষে কি বসবে, ওই যে সাবজেক্টটা ছিল সেটার অবজেক্ট বসবে। অর্থাৎ তো এক্ষেত্রে জিনিসটা আমি আগে একটা উদাহরণ করাইছিলাম, তো সেটা দেখালেই, যে আমি আগে বলছিলাম আই ডু দ্য ওয়ার্ক, এটা দিয়ে এটা সহজভাবে একটা উদাহরণ দেওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি কিন্তু আঙুল দিয়ে লিখছি, আঙুল দিয়ে ফোনের উপরে লিখছি, তো হাতের লেখাটাকে মাইন্ড করো না। আচ্ছা, এখানে দেখো আই ডু দ্য ওয়ার্ক, তো এটা হচ্ছে অ্যাক্টিভে। এটাকে যদি আমরা প্যাসিভে করি, তো এক্ষেত্রে কী হবে, আমি বলছি যে অবজেক্টই সাবজেক্ট হবে। তাহলে এই যে অবজেক্ট ছিল দি ওয়ার্ক, এটাকে আমরা সাবজেক্ট করব, তাহলে দি ওয়ার্ক, হ্যাঁ, তারপরে একটা বলছি যে টেন্স আর অ্যাক্টিভ ভয়েস। আচ্ছা, এক্ষেত্রে হলো টেন্স আর পার্সন অনুযায়ী আমরা হলো অক্সিলারি ভাব নেব। তাহলে এখানে দেখো দি ওয়ার্ক আছে, এটা সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে দি ওয়ার্ক, আর প্লুরাল হলে শেষে ওয়ার্কের শেষে একটা এস থাকতো, তাহলে দি ওয়ার্ক। এবং তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, এই কারণে আমরা ইজ নিলাম। তাহলে দি ওয়ার্ক ইজ, তারপরে ডু আছে, এর ভিতরি ফর্ম হলো ডান, আর শেষে বলছে একটা বাই হবে, আর এই যে সাবজেক্টটা ছিল আই, এর অবজেক্ট ফর্মটা হলো মি। তাহলে দি ওয়ার্ক ইজ ডান বাই মি। আচ্ছা, তোমরা অনেকেই আনমিউট করো, মিউট করে রাখো না। আচ্ছা, এটা আমারে করতে হবে কেন? আচ্ছা, তো এবার আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখব, অর্থাৎ অনেক একটা সহজ জিনিস দিয়ে ফেলছিলাম। তো এবার দেখো, এখানে দেখো প্রথমেই বলছে, দেখো রুল নাম্বার 1, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করব। অর্থাৎ এই যে অ্যাক্টিভটা থাকবে, সেক্ষেত্রে কী হবে, এর ভাবটা কি সিম্পল ফর্মে থাকবে। এই ভাবটাকে আমরা কি করব, অ্যাম ইজ আর দিয়ে কনভার্ট করব। এবং এক্ষেত্রে কি করব, এই যে অ্যাম ইজ আরের পরে ভার্বের ভিতরি ফর্ম বসবো। অর্থাৎ কিন্তু এই রুল মাফিক কিন্তু হবে, শুধু এই যে পার্সন অনুযায়ী টেন্স আর এই ভার্বের ফর্ম, এই দুটো নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি। অর্থাৎ ওইখানে যে দি ওয়ার্ক ইজ ডান বাই মি, তো এই ইজ কেন হলো, তারপর ডান কেন হলো, সেই কথাগুলো এখানে আলোচনা হচ্ছে। অর্থাৎ ওই ইজটা কেন হলো, দি ওয়ার্ক মানে দি ওয়ার্ক ইজ ডান বাই মি, অর্থাৎ আই ডু দ্য ওয়ার্ক ছিল অ্যাক্টিভে, তাহলে আই ডু দ্য ওয়ার্কের মধ্যে ডুটা কিন্তু মানে ভার্বটা ছিল সিম্পল ফর্মে, অর্থাৎ ডু ডিড ডান, অর্থাৎ ডুটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মে ছিল। তো ওই যখন প্রেজেন্ট ফর্মে ছিল, আমরা প্যাসিভ করার সময় কী করছিলাম, ওইখানে ভার্বের একটা যে অক্সিলারি ভাব আনতে হবে, সেটা আমরা প্রেজেন্ট ফর্মে আনছিলাম, অর্থাৎ বি ভার্ব আনছিলাম অ্যাম ইজ আর। এবং আমি বলছি অক্সিলারি ভার্বের পরে ভার্বটা থাকলে এটা ভিতরি ফর্ম হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে অ্যাক্টিভে কীরকম গঠন থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু অ্যাম ইজ আর থাকে, তারপরে ভার্বের শেষে আইএনজি থাকে। তোমরা টেন্সটা যদি জেনে থাকো তাহলে তো সুবিধা হবে, কারণ টেন্সটা তো জানারও কথা, যেহেতু তোমরা এখন 12 প্রায় 12 এসে গেছো, সমস্যা নেই। তো সেক্ষেত্রে দেখো, এখন দেখো তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কী হবে, অবশ্যই অ্যাক্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাম ইজ আর এবং ভার্বের শেষে আইএনজি থাকবে। অর্থাৎ এমন যদি বলি, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, এক্ষেত্রে কিন্তু দেখো অ্যামের পরে এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এবং এরপরে এটাকে যখন আমরা প্যাসিভ করব, তখন কি করব, ওই অ্যাম ইজ আর এর পরে শুধু একটা বিং লাগাই দেবো, এই অ্যাম ইজ আর এর পরে শুধু একটা বিং লাগাবো, এবং এই বিং এর পরে ভার্বের যে ফর্মটা আইএনজি ফর্মটা ছিল, সেটাকে আমরা ভিতরি ফর্ম দিয়ে দেবো। অবশ্যই এর পরের পেজে সব উদাহরণ, মানে উদাহরণগুলো দেওয়া আছে, এখানে রুলগুলো দিয়ে দিচ্ছি, পরের পেজে উদাহরণগুলো আছে, সমস্যা নাই, প্যারা নেওয়ার কিছু নাই, সিল মুডে থাকো। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হবে, হ্যাভ হ্যাজ থাকবে, এবং তারপরে কি হবে, অ্যাক্টিভের ক্ষেত্রে ভার্বের ভিতরি থাকবে। এবং ওটাকে যখন আমরা প্যাসিভ সেন্টেন্সে নিয়ে যাব, তখন প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি করব, প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে ওই যে হ্যাভ হ্যাজ ছিল তার সাথে একটা বিন যোগ করে দেবো। তাহলে আমাদের যেখানে অ্যামিজার ছিল তার সাথে একটা বিং যোগ করছিলাম, আর এখানে হ্যাজ বা হ্যাভ থাকলে তারপরে একটা বিন যোগ করে দেবো। অর্থাৎ একটু পরিবর্তনগুলো তোমরা লক্ষ্য করলে কিন্তু অনেক অনায়াসে বুঝতে পারবো। এখানে ছিল বিং যোগ করছিলাম, আর এখানে বিন যোগ করব। আচ্ছা, এরপরে দেখো, এরপরে পাস্ট ইনডেফিনিট টেন্স। কারণ পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভে কী হয়, ভার্বটা কিন্তু পাস্ট ফর্মে থাকে, অর্থাৎ আই ডিড দ্য ওয়ার্ক, তো এখানে ডু এর পাস্ট ফর্ম ছিল ডিড। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে ভার্বের অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্বের পাস্ট ফর্মটা থাকবে। এবং এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব, তখন কি হবে, যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে আমরা যে বিভাবটা নেব সেটা অবশ্যই পাস্ট ফর্মে নেওয়া লাগবে। তাহলে বিভাব এখানে পাস্ট ফর্ম কি, ওয়াস অথবা ওয়াল নেব। এবং এরপরে কি হবে, এরপরে ভার্বের ভিতরি ফর্ম, অর্থাৎ অক্সিলারি ভার্বের পরে কিন্তু ভার্বের ভিতরি ফর্ম বসবে, আমি আগেই বলছি।
আচ্ছা, আর এরপরে দেখো এরপরে আছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন এই পারফেক্ট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ সেন্টেন্সে কীরকম থাকবে, হ্যাড থাকবে এবং ভিতরি থাকবে। এই হ্যাড প্লাস ভিতরি দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সেন্টেন্সটা হলো পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, তো এরপরে দেখো এই যে হ্যাড যুক্ত যে অ্যাক্টিভ সেন্টেন্স ছিল সেটাকে আমরা প্যাসিভ কীভাবে করব, ওই হ্যাডের শেষে একটা বিন যোগ করে দেবো। তাহলে কিন্তু আমরা রুলগুলো যদি এক জায়গায় করি দেখো সবগুলো কিন্তু সহজ হয়ে যাচ্ছে। অর্থাৎ হ্যাভ বা হ্যাজ থাকলে তার শেষে বিন যোগ করব, বা হ্যাড থাকলে তার শেষেও বিন যোগ করব, আর অজয়াত মানে অজয়াত দিয়ে তারপরে ভিতরি যোগ করব, আর এখানে দেখো এখানে অ্যামিজার দিয়ে ভিতরি যোগ করব। আচ্ছা, এরপরে দেখো এরপরে ফিউচার ইনডেফিনিট টেন্স। ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে কী হবে, ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসটা অবশ্যই থাকবে কীরকম, তো যেখানে বলছিলাম আর কি, দেখো এখানে ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভে থাকবে কি, শ্যাল উইল থাকবে, এরপরে ভার্বের ভিওন থাকবে, অর্থাৎ ভার্বের ভিওন বা ভার্বের সিম্পল ফর্ম থাকবে। তো এই ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে কী হবে, মূলত এই যে ফিউচার ইনডেফিনিট টেন্সের যে গঠন এটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে থাকছে, অর্থাৎ অ্যাক্টিভ ফর্মে কিন্তু সাবজেক্ট নিজে সক্রিয় ছিল, কিন্তু যখন প্যাসিভ ভয়েস যাচ্ছে তো প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে তখন কী হবে দেখো, ওই যে শ্যাল বা উইল থাকবে তার শেষে শুধু একটা বি যোগ করে দেবো, এবং তারপরে যে ভি থাকবে সেটা ভিতরি করে দেবো। অর্থাৎ শ্যাল বা উইল পরে যে বি থাকবে বা বি ভাব থাকলে তারপরে ভাবটা ভিতরি ফর্ম হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা শ্যাল বা উইলের পরে বি যোগ করে দেবো। আচ্ছা, এরপরে দেখো এরপরে আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখো অ্যাক্টিভে কী থাকবে, শ্যাল বা উইল থাকবে, এরপরে একটা বি থাকবে এবং ভার্বের শেষে আইএনজি যোগ থাকবে, এবং এটাকে যখন আমরা মানে প্যাসিভ ভয়েস করতে যাব তখন কি করব দেখো, এই যে শ্যাল বা উইল বি আছে এরপরে একটা বিং যোগ করে দেবো, এবং যখনই বিং যোগ করে দেবো তখন কিন্তু তারপরে যে ভাবটা থাকবে সেটা অবশ্যই ভিতরি ফর্ম থাকবে। এরপরে যখন উদাহরণগুলো দেখাবো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এরপরে দেখো এরপরে হলো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কী হবে, যে এখানে যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকে তোমরা জানো, তো এই অ্যাক্টিভের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে, এরপরে ভার্বের ভিতরি ফর্ম থাকবে, এবং এটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব তখন এই যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আছে এর শেষে শুধু একটা বিন যোগ করে দেবো। তাহলে কিন্তু এইগুলো কিন্তু মানে রুল মুখস্থ করা লাগে না, কিন্তু সেন্টেন্সগুলোর সাথে দেখে কিন্তু বোঝা যায় যে আমরা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকলে তার শেষে একটা বিন যোগ করে দেবো। আচ্ছা, রুলগুলোতে কারো বুঝতে সমস্যা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা, না ভাইয়া। তো এবার আমরা কিছু এক্সাম্পল দেখি। আমরা তো রুলগুলো দেখলাম, এবার কিছু এক্সাম্পল দেখি। এখন এক্সাম্পলের ক্ষেত্রে দেখো প্রথমেই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে যেটা আমরা পড়ছিলাম, দেখো এখানে আছে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আছে আই ইড রাইস। এখন আই ইড রাইস দেখো এখানে সাবজেক্ট আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, এরপরে অবজেক্ট আছে। এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করতে যাব তখন কি করব, ওই যে অবজেক্টটা ছিল সেটাকে সাবজেক্ট করছি রাইস, এরপরে কি করছিলাম পার্সন এবং টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব আনবো সেটা হলো ইজ, এরপরে কি করব যে ভার্বটা থাকবে তার ভিতরি ফর্ম নেব, তাহলে যেহেতু অক্সিলারি ভার্বের পরে ভার্বের ভিতরি ফর্ম বসে তাহলে এক্ষেত্রে ইট ছিল, ইটের ভিতরি ফর্ম হলো ইট, এট, ইটেন, এক্ষেত্রে হবে ইটেন, এরপরে ছিল বাই এবং যে সাবজেক্টটা ছিল সেটা অবজেক্ট হয়ে বসছে। আচ্ছা, এরপরে দেখো এরপরে আছে কি প্রেজেন্ট মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাক্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস আছে দেখো আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, তাহলে আই অ্যাম ইটিং রাইস আছে, এটাকে যখন আমরা প্যাসিভ ভয়েস করব তাহলে দেখো আমরা কিন্তু এই যে অবজেক্টটা ছিল রাইস, এরপরে অক্সিলারি ভার্ব যেহেতু অ্যাম আছে অর্থাৎ প্রেজেন্ট বোঝাচ্ছে, তাহলে এক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব একটা ইজ আনলাম, এবং এক্ষেত্রে কেন ইজ আনছি কেন আমরা, তো এক্ষেত্রে কিন্তু রাইসটা সিঙ্গুলার, আর এক্ষেত্রে আই এম এর পরে কিন্তু অ্যাম বসে, কিন্তু এই যে রাইসটা আছে এটা কিন্তু সিঙ্গুলার, এই রাইসের পরে যেহেতু সিঙ্গুলার এরপরে প্রেজেন্ট ফর্মে ইজ বসছে, তাহলে রাইস ইজ। আমি বলছিলাম অ্যাম থাকলে সেখানে কী হবে, একটা বিং যোগ হবে, তাহলে অ্যাম থাকলে অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স থাকলে সেখানে একটা বিং যোগ হয়, এটা মাথায় রাখো, কন্টিনিউয়াস টেন্স থাকলে সেখানে একটা বিং যোগ হবে, এবং হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে তারপরে একটা বিং যোগ হবে। আমরা কিন্তু এটা অলরেডি আগে দেখে আসছি। তো তাহলে এখানে কি হবে, এখানে রাইস ইজ বিং, এরপরে বিং এরপরে কি ভার্বের ভিতরি ইটেন বাই মি। ঠিক একইভাবে আছে, একইভাবে এবার তোমরা আমার একটা করে রুল বুঝাই দিবা, এরপরে প্রত্যেকটা স্টুডেন্ট তোমরা নিজেরাই একটা করে রুল বুঝাই দাও। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুলটা কে বুঝাই দিবে আমারে? ভাইয়া ওইখানে আচ্ছা বলো। আই হ্যাভ ইটেন রাইস ওইটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, হ্যাভ এর পরে হ্যাভ হ্যাজ এর পরে বিন যোগ হবে আর ভার্বটা ভিতরি হবে বাই, তারপর সাবজেক্টটা অবজেক্ট হবে। আচ্ছা ধন্যবাদ, অনেক সুন্দর করে বুঝাইছে। আচ্ছা এরপরে আরেকজনকে বলো, আর 10 মিনিট পরে হয়তো মিটিংটা কেটে যেতে পারে, আবার জয়েন দিও। এরপরে আছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কেউ একজন বুঝাই দাও।
পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে, এমনি আমরা জানি বেসিক্যালি যে কন্টিনিউয়াস টেন্সের বা নিয়ম যে পাস্টের ক্ষেত্রে আসে সাবজেক্টের পরে হচ্ছে ওয়াজ আর ব্যবহৃত হয় এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে ক্ষেত্রে আসবে আই ওয়াজ ইটিং রাইস। এখানে যখন আমরা পাস্ট কন্টিনিউয়াসকে প্যাসিভ করতে হবে তখন আমরা অবজেক্টকে সাবজেক্ট করা লাগবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে রাইস, রাইস আসবে এবং ওয়াজের কোনো আমরা জানি যে পাস্ট কন্টিনিউয়াস এর ওয়াজের কোনো পরিবর্তন হয় না, প্যাসিভ ভয়েস তো ওয়াজ থাকবে এবং বিভার বেশি এখানে বিং বসবে। আর এখানে সবসময় মূল ভার্বের ভিতরি বসবে এবং বাইরের পরে সাবজেক্টের অবজেক্ট আসবে। সেক্ষেত্রে উত্তরটা আসবে রাইস ওয়াজ বিং ইটেন বাই মি। আচ্ছা, ধন্যবাদ। এরপরে কেউ একজন পাস্ট পারফেক্ট টেন্সটা বুঝাই দাও। আই হ্যাড ইটেন রাইস, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট অ্যাক্টিভ। আর এটা যখন প্যাসিভ করতে হবে প্রথম হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, তারপর হচ্ছে অনুযায়ী অক্সিলারি ভার্ব আনতে হবে, তারপরে হচ্ছে বিং যোগ করতে হবে, তারপরে হচ্ছে মূল ভার্বের ভিতরি, তারপরে মানে বাই বসাতে হবে, তারপরে হচ্ছে সাবজেক্ট অবজেক্ট করতে হবে। তাই অ্যান্সার হবে রাইস হ্যাড বিন ইটেন বাই মি। আচ্ছা, সবাই তো দেখছি অনেক ভালো উত্তর দিচ্ছ, তাহলে তো তোমরা আজকে আমার ক্লাস নেওয়ার কথা, আমি কেন ক্লাস নিচ্ছি বুঝলাম না তো। আচ্ছা, এরপরে কেউ একজন ফিউচার ইনডেফিনিট টেন্সটা বুঝাই দাও। এগুলো হলো বেসিক্যালি তোমরা সবাই শিখে আসছো, এগুলো পারো। এর পাশাপাশি আরো কিছু রুল আছে যেগুলো হয়তো জানা নাও থাকতে পারে বা থাকতেও পারে। আচ্ছা, বলো কেউ। কি হলো, আর কেউ উত্তর দেওয়ার মতো নাই ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে? আমি উত্তর দিব না। আচ্ছা, ঝেড়ে কাছো, তোমার জন্য আরো সামনে পর্ব আছে, সমস্যা নাই। আইসি বা কি টেন্স, কোন টেন্স বলো? ফিউচার ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, ফিউচার ইনডেফিনিট টেন্স কেউ একজন বলো। আমি তো মার্ক করে দিছি স্ক্রিনে। আচ্ছা, তোমরা কি পারবে না তাহলে? তাহলে কি তিনজন শুধুমাত্র এখানে জিতে গেল, বাকিরা কি পড়ালেখা হচ্ছে না? এগুলো তো তোমাদের এইচএসসি লেভেলে পড়ে আসার কথা এতদিনে। বলবে ইটেন এবং আছে বাইরের পরে সাবজেক্টের অবজেক্ট নিয়ম অনুযায়ী, সেক্ষেত্রে উত্তরটা আসবে রাইস উইল হ্যাভ বিন ইটেন বাই মি। আচ্ছা, ধন্যবাদ। সে অনেক কষ্ট করছে, আর বাকিরা কিন্তু কেউ উত্তর দিল না, দুইজন না তিনজন উত্তর দিয়েছে। তো সমস্যা না, ওগুলো বেসিক রুল। এরপরে কিছু মানে যে রুলগুলো খুব কম প্র্যাকটিস করা হয় বা কম চোখে আসে বা মেডিকেলের জন্য বেশি ইম্পর্টেন্ট, আমরা সেদিকে যাব। তো দেখো এখানে 2 নাম্বার রুলটা দেখো। 2 নাম্বার রুলের ক্ষেত্রে দেখো এখানে বলছে মডাল ভার্ব ওয়াক টু, গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, ডিউ টু, ওয়িং টু, নোয়িং টু, লাইক টু, প্রিফার টু, ফরওয়ার্ড টু, ইজ টু, এম টু, আর টু, এইসব ক্ষেত্রে যদি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স যদি এগুলো থাকে, তাহলে সেগুলোকে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব? তাহলে সেক্ষেত্রে প্যাসিভ ভয়েস করার নিয়ম হলো ওই সেই আগের নিয়মে অবজেক্টের সাবজেক্ট করব, এরপরে কি করব, ওই যে প্রদত্ত ভাবটা ছিল ওই ভাবটা বসাবো, এবং এরপরে কি করব, অর্থাৎ কিন্তু এই যে ওয়াক টু বা ওই গোয়িং টু বা হ্যাভ টু এই পর্যন্ত কিন্তু একই থাকবে। এই হ্যাভ টু এর পরে আমরা একটা কি করব, একটা বি যোগ করে দেবো, এবং বি দেওয়ার পরে ভার্বের ভিতরি ফর্ম দেবো, এবং তারপরে বাই দিয়ে অবজেক্টের সাবজেক্ট ফর্ম করে দেবো। একদম সহজ জিনিস। তো এখানে দেখো, এখানে প্রথমে তাহলে দেখো অ্যাক্টিভে কি আছে, দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক, দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক। তো এক্ষেত্রে যখন আমরা এটাকে প্যাসিভ ভয়েস করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে দেখো কি হচ্ছে, যে আমরা অবজেক্ট যেটা ছিল সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে আনছি, দি ব্যাংক। এরপরে দেখো, এরপরে এইখানে আগের ক্ষেত্রে দেখো অ্যাক্টিভের ক্ষেত্রে আস ছিল, কিন্তু এক্ষেত্রে আসবে ইজ। কেন ইজ আসবে? কারণ এই যে এ ব্যাংক, এই এ ব্যাংকটা কিন্তু একটা সিঙ্গুলার, এখন সিঙ্গুলার হওয়ার কারণে এক্ষেত্রে কিন্তু ইজ বসবে, আর আগেরটাই যেহেতু আর ছিল অর্থাৎ প্রেজেন্ট টেন্স নির্দেশ করছে, তাহলে এক্ষেত্রে কিন্তু ইজটাও অর্থাৎ বিভাবটাও অক্সিলারি ভাবটা কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে নেব। তো এরপরে দেখো এই ইজ, তারপরে আমি বলছিলাম যে গোয়িং টু যেটা থাকবে ওটা কিন্তু স্থির থাকবে, ওটা কিন্তু পরিবর্তন হবে না, তাহলে গোয়িং টু বসবে। এরপরে কি বলছিলাম, ওই যে টুটা থাকবে, ওই টু এর পরে একটা বি আনবো এবং তারপরে ভাবটা ভিতরি করে দেবো। তাহলে দেখো সেই টু ছিল, তারপরে একটা বি আনছি, এরপরে ভাবটা ভিতরি করে দিছি। এরপরে দেখো এরপরে একটা বাই যুক্ত করে দেবো, এবং শেষে গিয়ে সেই সাবজেক্টের দে এর অবজেক্ট হিসেবে আমরা দে মেনে দেবো। আচ্ছা, এটা কারো বুঝতে অসুবিধা আছে কি না? না ভাইয়া। আচ্ছা, তো আরও একটা জিনিস দেখাই, এখানে একটা আছে দেখো, ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক।
এক্ষেত্রে ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রেও কিন্তু ওই যে হ্যাভ টু বা হ্যাড টু এক্ষেত্রে থাকলে তার পরিবর্তে মাস্ট বসে, তোমরা জানো। তো এই মাস্টের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস করতে হবে, অর্থাৎ ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক। তো এক্ষেত্রে আমরা কী করবো, এই যে দি ওয়ার্ক ছিল এটাকে সামনে নিয়ে আসলাম, এরপরে মাস্ট ছিল, তাহলে মাস্টকে রেখে দিলাম, এরপরে কী করবো, একটা বি আনবো এবং এরপরে একটা বি এনে ভাবটাকে ভিতরি করে দেবো এবং এই যে বাই দেবো, তারপরে অবজেক্ট দিয়ে দেবো। অর্থাৎ মাথায় রাখতে পারো যে বাইয়ের আগে সবসময় প্রায় দেখবা যেখানে ভিতরি থাকে, তো ভিতরি যদি করতে হয় তাহলে তার আগে একটা নিশ্চিত অক্সিলারি ভাব আনতে হয়। আচ্ছা আচ্ছা, এক্ষেত্রে তাহলে এইটুকু আমার কেউ একজন বুঝাই দাও তোমরা, তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পারছো। বলবো আচ্ছা বলো। এখানে দেওয়া আছে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস যে উই ওট টু ওবে আওয়ার প্যারেন্টস। আমরা জানি হচ্ছে প্যাসিভ করতে গেলে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, সেই তুলনায় এখানে অবজেক্ট আছে আওয়ার প্যারেন্টস, অবজেক্টকে সাবজেক্ট করবো আওয়ার প্যারেন্টস। এবং এখানে দেওয়া আছে মডেল অবজেক্ট হিসেবে ওট টু আছে, এবং ওট টু হিসেবে আমরা জানি যে প্যাসিভ ভয়েস করতে গেলে ওট টু হিসেবে নিয়ম অনুযায়ী এখানে বিভাগ হিসেবে বি বসে, সেক্ষেত্রে বিভাগ বসে যাবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। এখানে দেওয়া আছে ওবে, আমরা ওবের পাস্ট পার্টিসিপল করলে ওবেড হয় এবং ওবেড দিয়ে দেবো এবং হচ্ছে বাইয়ের পরে সাবজেক্টের অবজেক্ট বসবে। এখানে সাবজেক্ট আছে উই, সেক্ষেত্রে উই এর অবজেক্ট যদি করা হয় সেখানে আস হবে, তাহলে এখানে উত্তরটা আসবে আওয়ার প্যারেন্টস ওট টু বি ওর হচ্ছে ওবেড বাই আস। আচ্ছা, তো এখানে কি ওই আবদুল্লাহ ছাড়া কি আর কেউ ইংলিশ জানে না নাকি? তোমরা কি সবাই চুপ হয়ে আছে কেন? তোমাদের কি রুলগুলো বুঝতে পারছো না? আমি একবার করে বলে দিচ্ছি কিন্তু তারপরে তোমাদের বলতে বলছি, তাহলে তোমরা কেন সাহস দেখাচ্ছ না? নাকি ভয় করে? আমি মনে হয় তোমাদের মাথায় পচা ডিম ফাটায়, এই কারণে হয়তো তোমাদের ভয় করে, বুঝতে পারছি। না ভাইয়া, আমি হয়তো সকালের ওই ব্যাচদের ওদের মাথায় পচা ডিম ফাটানোর কথা বলছি, কি পড়া না পারলে তোমরা হয়তো এই যে পচা ডিম ফাটানোর ভয় হয়তো পড়ার বলছো না আর কি, সেরকম নাকি? আচ্ছা, সেরকম যদি না হয় তাহলে আমার এই অ্যান্সারটা দিয়ে দিবা, এটা একটা প্রিভিয়াস ইয়ার মেডিকেল কোশ্চেন। তো তোমরা এই উত্তরটা দিতে পারলে বুঝতে পারবো তোমরা মেডিকেলে এটা আসলে 1 নাম্বার পেয়ে যেতে মানে আসে। না আচ্ছা, কে বলবে? আব্দুল্লাহ বাদ দে, কে বলবে এটা? আচ্ছা, তো যেটার কথা বলছিলাম আর কি, বলছিলাম এই কোশ্চেনটা প্রিভিয়াস একবার মেডিকেলে আসছে, তো এই কোশ্চেনের উত্তরটা কেউ একজন দাও। আগে যে 3জন উত্তর দিয়েছে তারা বাদ দিয়ে, তারা না পারলে তোমরা 3জনের তো একজন উত্তর দিবা। আমি কি দেবো ভাইয়া? আচ্ছা, তুমি পরে এখানে অর্পিতা আছে, মনিরা আছে, রিফাত আছে, সাদিয়া আছে, এরা কি করতে আছে? এরা কেউ একজন উত্তর দেখ। ভাই, আমি একবার বলছি, এটা বলবো? আচ্ছা, তুমি একবার বলছো, তাহলে তুমি একটু চুপ থাকো, তাহলে তোমরা 3জন মানে তাহলে মনিরা, আচ্ছা ভাই, কোনটা ভাই? আই ইউ ওটা? এই যে এইটা যেটা মার্ক করে দিলাম, এই যে তীরচিহ্ন দিয়ে যেটা মার্ক করে দিছি। আই মে হেল্প ইউ না? নো, এইখানে যেটা আছে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এটা। ও আচ্ছা ভাই, এখানে হিজ হিজ বিং গন টু ওপেন এ শপ, এখানে হিজ বিং মানে হচ্ছে কোনটা, মানে হচ্ছে কোনটা? তুমি কি উত্তর এ বলছো? ভাই বুঝি নাই ভাই, আবার তো বলেন। আচ্ছা রিফাত, আরেকবার বলো তুমি কোন অপশনটা চুজ করছো? বাট সি সি। আচ্ছা, তোমরা কি আদৌ ক্লাসে মনোযোগ আছো? কথা বলতে এত ভয় পাচ্ছ কেন? তাহলে রিফাত চুজ করছে সি। আচ্ছা, তো তোমরা যখন পড়বা বাকি অপশনগুলো কেন হবে না এইভাবে নিয়ে নিয়ে পড়বা, তাহলে দেখবা মেডিকেল স্ট্যান্ডার্ড যখন ইংলিশ আসবে তখন ইংলিশ সলভ করাটা অনেক সহজ হবে। আচ্ছা, এখন 3জন আর 1জন 4জন বাদ গেল, আর এরপরে বাকি যারা আছে, আচ্ছা বাকি কেউ একজন বলো। রিফাত একটা চুজ করছে, এরপরে অর্পিতা আছে, রাপা আছে, সাদিয়া আছে, আমি বি কৌশিক আছে। আচ্ছা, তুমি চুজ করছো বি, তাই তো আব্দুল্লাহ? জি ভাই। আচ্ছা, আর এরপরে কিরা কি আছে? 2টা অপশন চুজ হয়েছে, আর বাকি 2টা বাকি আছে, কেউ চুজ করবে? আচ্ছা, এখানে কৌশিক, না 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 ভাই, ভাইয়া আমি ভাই, কি ভাই, চুজ শুনেন, করলাম? ডি ডি হবে, ডি হবে, ডি ডি হবে ভুলে অ্যান্সারটা। গেছি।
আচ্ছা, সবগুলো চুজ কি হচ্ছে। হবে ভাই, ওটা আর কি হবে? এটা চুজ করার লোক হলো না কেন? এটা কি কি হবে দোষ ভাই? করলো? এটা কি দোষ করলো? এরপরে যে কৌশিক আছে, Choose করতে সমস্যা। তন্নি আছে, তন্নি তো বললো, সাদিয়া আছে, অর্পিতা আছে। আমি তো বললাম যে ডি হবে আনসারটা। আচ্ছা, আমি আসলে ভয়েস চেঞ্জ আমার হতো। একটু দেখতে সমস্যা হচ্ছে বলে এই কারণে একটু। আচ্ছা ভাইয়া আমি এটা ডি হলো আমি। আচ্ছা, বিষয় হলো এই মেডিকেলে কিন্তু এই জিনিসটাই ঘটে, তোমাদের প্রশ্নগুলো দেয় অনেক সহজ সহজ জিনিস, কিন্তু এই যে তাড়াতাড়ি করতে গিয়ে কিন্তু মানে চোখের ভুলে কিন্তু সব বড় ভুল হয়ে যায়। এবং হ্যাঁ এখন তাহলে তোমরা নিজেরাই কিন্তু বিষয়টা রিয়েলাইজ ভাই, করতে বি পারছো। আনসার হবে বি। ভাই এটা ডি হবে। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস পড়াইছিলাম, এই জিনিসটা দেখো, ভাই বি। আমি প্রথমে পড়াইছিলাম, আচ্ছা তোমরা একটু চুপ করো, এখানে একটা পড়াইছিলাম দেখো, দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক। তো সেই এটা কিন্তু একই জিনিস, হি ইজ গোয়িং টু ওপেন এ ব্যাংকের জায়গায় শপ আছে। তাহলে কি জিনিসটা একই না? তোমাদের কিন্তু আমি পড়াই দিছি যে সেম জিনিসটা শুনছি সাথে সাথে, তাই এই অবস্থা। এর উত্তর হবে ডি। আচ্ছা, জি ভাই। ডি কেন হবে তার আগে আসে, তাহলে তোমরা আমারে বলো। এখানে দেখো, এখানে ভাই ডি হবে কারণ হচ্ছে প্রথমে যে হি ইজ গোইং টু ওপেন এ শপ, প্রথমে হচ্ছে সাবজেক্ট আসবে, তার মানে এ শপ, আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা হচ্ছে আচ্ছা প্রদত্ত ভার্বটা আচ্ছা, আমার বসবে, একটু তার মানে হচ্ছে গোইং তুমি টু, তুমি তুমি তারপরে তুমি 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 রুল তুমি রুল তুমি রুলসের দুনিয়া থেকে বের হয়ে আসো। কারণ ওভাবে রুলস অনুযায়ী পড়ে তুমি অপশন যখন চারটা দেখবা তখন মেলাতে কষ্ট হয়ে যাবে, যেমনটা একটু আগে করলে তোমরা সবাই বিতে ছুটছিলে। তো তোমরা এক্ষেত্রে মাথায় রাখবা, দেখো এক্ষেত্রে হি ইজ, তোমরা সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছ গোয়িং টু আছে, তাহলে তোমরা রুলের মধ্যে পড়ছিলে গোয়িং টু যদি থাকে তারপরে ভি আসবে এবং তার আগের জিনিসগুলো সবগুলো কিন্তু একই থাকবে। তাহলে দেখো এখানে, এখানে দেখো, এখানে প্রথম এতে আছে দেখো হি দিয়ে শুরু হয়েছে। এখন এই প্যাসিভ ভয়েসে তো আর সাবজেক্ট দিয়ে শুরু হয় না, তাহলে এই অপশানটা কিন্তু প্রথমেই বাদ পড়ে যাচ্ছে। তাহলে তোমার হাতে থাকলো তিনটা অপশান। এরপরে দেখো তিনটা অপশানের মধ্যে তোমার অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে এসব, তাহলে এই তিনটাই ঠিক আছে। এরপরে দেখো, এরপরে কি ছিল? এরপরে ইজ ছিল, এবং তোমরা জানো গোয়িং টু থাকলে সে সেন্টেন্সটা সেখানে পরিবর্তন হবে না, তাহলে এখানে কিন্তু ইজও থাকবে, গোয়িং টুও থাকবে। তাহলে দেখো এখানে দেখো, এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ইজ আছে, এই সেন্টেন্সের ক্ষেত্রে ইজ আছে, এই সেন্টেন্সের কাছে দেখো উইল বি আছে। তাহলে এই দুটো সেন্টেন্স কিন্তু আগে তোমার বাদ হয়ে গেল। তাহলে পরীক্ষায় কিন্তু তোমার দুইটা অপশন এভাবে বাদ হয়ে গেল। তুমি যদি রুল নাও পারো তাও কিন্তু দুইটা অপশন তোমার অনায়াসে বাদ হয়ে যাচ্ছে। তো এরপরে দেখো, এরপরে তোমার হাতে থাকছে দুইটা অপশন। তাহলে দুইটা অপশনের মধ্যে দেখো হি এ সব ইজ গোয়িং পর্যন্ত মিল আছে, কিন্তু এখানে দেখো এ সব ইজ বিং দেওয়া আছে। এখন তোমাদের বলছি কি, গোয়িং টু থাকলে, গোয়িং টু, হ্যাভিং টু, ডিউ টু, হ্যাজ টু, নোয়িং টু, লাইক টু, এগুলো থাকলে কি বলছি, তারপরে একটা বি আনবো এবং ভাবটা ভিতরি করে দেবো। তাহলে সেই গোয়িং টু এর পরে একটা বি আনবো, তাহলে ভার্বের ভিতরি করে দেবো। আমি কিন্তু তোমাদের ভুলগুলো ধরাই দেওয়ার চেষ্টা করছি আর কি, মানে যে জিনিসগুলো তোমাদের ভুল হয়, দেখা যায় ভুল হতে দেখা যায়, সেই জিনিসগুলো মানে ধরাই দেওয়ার চেষ্টা করছি। কারণ রুল তোমরা সবাই জানো, তোমরা অনেকেই পড়ে আসছো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? না আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে রুল নাম্বার 3। রুল নাম্বার 3তে কি আছে দেখো, শুধুমাত্র ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। অর্থাৎ শুধুমাত্র ভার্ব দিয়ে শুরু হয় কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি দেখা যায় কি সেন্টেন্সটা ভাব দিয়ে শুরু হয়, তখন যদি সেন্টেন্সটা ভাব দিয়ে শুরু হয় তাহলে রুলের ক্ষেত্রে হবে দেখো, প্রথমে লেট বসবে, এরপরে কি হবে অবজেক্টিভ সাবজেক্ট বসবে, এবং এরপরে বি বসবে, ভিতরি ফর্ম বসবে। অর্থাৎ তোমরা কিন্তু রুল না মুখস্থ করে যদি দু একটা করে এক্সাম্পল মুখস্থ রাখো তাও কিন্তু মানে মনে থাকা সহজ। অর্থাৎ তোমরা এক্সাম্পল দিয়ে কীভাবে চুজ করা যায় সেরকমভাবে মনে রাখবা। তো দেখো প্রথমে যেমন একটা সেন্টেন্স দেখি, দেখো ডু দ্য ওয়ার্ক, আমাদের ছোট্ট একটা পরিচিত শব্দ। তো এই ক্ষেত্রে দেখো ডু দ্য ওয়ার্ক, এক্ষেত্রে তাহলে এই যে ডু ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তাহলে আমরা সেন্টেন্সের শুরুতে কি আনবো, লেট আনবো। তাহলে লেট, এরপরে কি বলছিলাম অবজেক্টটা সাবজেক্ট হয়ে আসবে, তাহলে এই লেটের পরে এই যে অবজেক্টটা ছিল দি ওয়ার্কটা আসলো। তারপরে কি বলছি, লেট দ্য ওয়ার্ক, এরপরে কি বলছি একটা বি আসবে এবং তারপরে ভার্বের ভিতরি বসবে। তাহলে ক্লিয়ার, লেট দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা, তোমরা এখন আমার এটা অ্যান্সার দিবা, এটা কে দিবা অ্যান্সার? বা কোনটা?
আচ্ছা রাখো তো, এখানে এর মধ্যে উত্তর দেয়নি কি একবারও? সে মাইক্রোফোন আনমিউট করে কথা বলো। কৌশিক তুমি একটা ওর উত্তর দিছো, রাপা? কি বলতে? রাপা কৌশিক রয় দুইজন কি কেউ উত্তর দিছে এখনো এই পর্যন্ত? আচ্ছা তোমরা কি বুঝতে পারছো না রুলটা, নাকি আমার একটু বলো তোমরা, নাহলে আমি বুঝবো কি করে, কারণ আমি তো সবাইকে নিয়ে আগাতে চাচ্ছি, আমি তো দুই একজনের জন্য না, কারণ আমি চাচ্ছি যারা রুলটা মোটেও জানে না তাহলে তাহলে বুঝতে পারছো যখন, তাহলে এইটা বলো উত্তর কি হবে? এই যে ওপেন দা উইন্ডো, এটার উত্তর কি হবে? আচ্ছা তোমরা চুপ থাকো, যাদের যাদের বলতে বলবো তারা ছাড়া বাইরের কেউ কথা বলবা না, প্রথম কথা এটাই। তোমাদের যদি উত্তর দিতে ইচ্ছা হয়, এখানে এই তিনটা ডট আছে দেখো, তিনটা ডটের ওইখানে গেলে তোমরা রেইজ হ্যান্ড বলে একটা অপশন পাবা, ওইখান থেকে রেইজ হ্যান্ড করবা। বলবো তোমাদের যদি বাইরের কারোর উত্তর দেওয়ার ইচ্ছা থাকে তাহলে রেইজ হ্যান্ড করবা, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো স্ক্রিনের উপরে কারা রেইজ হ্যান্ড করছে। আচ্ছা কেউ বি অ্যানসার হবে ভাইয়া। হ্যাঁ বি হবে। আচ্ছা রাফা আর কৌশিক বলছে বি আনসার হবে। আচ্ছা আর আব্দুল্লাহ তন্নি রেইজ হ্যান্ড করছে। তো তোমাদের উত্তর বলো এবার, ওরা উত্তর বলছে বি, তোমরা উত্তরটা বলো। শুনতে পাচ্ছ আমার কথা? সি হবে। ডি হবে। বি বি সি ডি বি সবগুলো আসছে, এই আবারও এটা কি দোষ করলো দোষ, বুঝলাম না তো তোমরা কি বলো। হ্যাঁ আমরা তো দুটাই বলছি অ্যানসার। আচ্ছা ভাইয়া আমি ডি বলছি। আচ্ছা আব্দুল্লাহ বলছে ডি, কৌশিক বলছে বি, আর সি কে বললো? তোমাদের সবার উত্তর দেওয়া শেষ? আচ্ছা তো তোমাদের মধ্যে যারা বিতে ভোট দিছে তারাই সঠিক, যারা বিতে ভোট দিছে তারাই সঠিক। কারণ বিতে ভোট দিলে কি, কেন দেখো আমি তোমাদের বলছিলাম কি, এখানে দেখো ওপেন দিয়ে শুরু, অর্থাৎ কি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, অর্থাৎ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলছিলাম কি, ভার্ব দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে সেন্টেন্সের শুরুতে একটা লেট থাকবে। এই লেট থাকার পরে কি হবে, এই যে অবজেক্টটা ছিল দি উইন্ডো, এটাকে তারপরে বসাবো, তাহলে লেট দ্য উইন্ডো। এরপরে কি হবে, এরপরে বলছিলাম একটা বি বসাবো, তো এরপরে এই বি বসলাম, তাহলে লেট দ্য উইন্ডো বি, আর এরপরে এই যে ভার্বটা ছিল তার ভিতরি ফর্ম বসাবো ওপেন। আচ্ছা আমি আরো একবার বলি, যেখানে বলছিলাম যে ডু নট দিয়ে যদি শুরু হয় সেক্ষেত্রে আমরা শুরুতে লেট আনবো, লেট নট আনবো, এরপরে সেই অবজেক্টটি মানে অবজেক্টটির সাবজেক্ট বসবে, এরপরে বি, তারপরে ভিতরি। এরপরে এখানেও সেই একই ধরনের রুল বলছি, যেখানে দেখো এখানে বলছি যে দেখো এই যে প্রথমে লেটটা বসবে, এরপরে অবজেক্টটির সাবজেক্ট ফর্ম বসবে, তারপরে বি বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই, তারপরে অবজেক্ট। তো জিনিসটা কিন্তু একই, অর্থাৎ লেট দ্য গার্ল সিং এ সং, তাহলে লেট, তারপরে অবজেক্টটা আসবে এ সং, তারপরে বি, তারপরে সেই বি এর পরে ভিতরি, তারপরে বাই দ্য গার্ল। আচ্ছা তো এটা এ পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? না ভাইয়া। আচ্ছা বুঝতে যদি অসুবিধা না থাকে তাই এটা উত্তর করো। ভাইয়া ডি, ডি নাম্বার হবে। আচ্ছা মনে হচ্ছে প্রশ্ন আউট হয়ে গেছে এরকম একটা অবস্থা। আচ্ছা সবাই ডি নাম্বার বলছে, হ্যাঁ। আচ্ছা তো ডি নাম্বার কেন হলো, কেউ একজন বুঝাই দাও। আর এবং যে বুঝাই দেবা তারা কিন্তু বোঝানো লাগবে বাকি তিনটা কেন হলো না, বাকি তিনটা কেন বাদ পড়লো সেটাও কিন্তু বুঝাই দেওয়া লাগবে। ভাইয়া দ্বারা শুরু হবে, এখানে লেট আছে, সব কয়টাই প্রথমে লেট আছে, কিন্তু তারপরে হবে অবজেক্ট আর সাবজেক্ট, তার হচ্ছে দা সাম, এখানে সবগুলোই তাই আছে। তারপরে হবে হচ্ছে আচ্ছা বি, এখানে বি, তার মানে প্রথমটাই হচ্ছে ফার্স্টটা, আর সেকেন্ডটাই হচ্ছে বি নাই, আর থার্ডটাই বিং আছে, তাই আব্দুল 3 হবে না, তারপর বি নাম্বারটা হবে, কারণ লেট দা সাম বি ডান। আচ্ছা তাহলে দেখছো লেট দ্য সাম পর্যন্ত কিন্তু একই থাকছে, এরপরে কি যা বলছিলাম যে আমাদের বলছিলাম এরপরে একটা বি আনতে হবে, অক্সিলারি ভাব আনতে হবে। তো অক্সিলারি ভাব আমরা এখানে দেখো বিইং আছে, বিইং তো হবে না, বি আনবো,
বিইং কখন আসতো, যদি আমি সেখানে বলছিলাম যদি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যেমন থাকতো অ্যামিজ আর ওয়াজ ওয়ার, যদি সেরকম থাকতো তাহলে সেক্ষেত্রে বিইং আসতো, অর্থাৎ ভার্বের শেষে যদি আইএনজি থাকতো তাহলে সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বিইং আসে। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে রুল নাম্বার 6। রুল নাম্বার 6 কি, যদি নেভার থাকে তাহলে নেভারযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করার নিয়ম, অর্থাৎ নেভারযুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে কী করতে হবে, নেভার যদি থাকে, নেভার দিয়ে কিন্তু নেগেটিভ নির্দেশ করছে, তার মানে কি এই যে সেন্টেন্সটা শুরু হবে সেক্ষেত্রে অবশ্যই লেড নট দিয়ে শুরু হবে, তাহলে লেড নট, এরপরে সেই অবজেক্টিভ সাবজেক্ট, তারপরে এভার। এক্ষেত্রে কিন্তু নেভার ছিল, বিষয়টা মাথায় রাখতে হবে, আমাদের ছিল কি, নেভার থাকলে এবার আচ্ছা নেভার থাকলে এবার হয় এমন না, বিষয়টা দেখো এখানে ছিল নেভার, নেভার দিয়ে কি আমি নেগেটিভ বোঝাচ্ছিলাম, কিন্তু আমরা এই সেন্টেন্সের শুরুতে কিন্তু একটা নট নিয়ে ফেলছি, তাহলে সেন্টেন্সের শুরুতে যদি আমরা মানে লেট দিয়ে তারপরে একটা নট নিয়ে ফেলছি, এখন নট যদি নেওয়া হয়ে যায় তাহলে সেই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যায়, তাহলে এরপরে যদি আবার নেভার দেই তাহলে কিন্তু দুইটা নেগেটিভ একসাথে হয়ে যায়, তাহলে সেটা তো করা যাবে না, এ কারণে আমরা নেগেটিভের এই যে নেগেটিভ ফর্ম জিনিসটা বাদ দিয়ে আমরা শুধু এভার দিয়ে দিলাম, নেভার মানে কখনোই না, এভার মানে সবসময়। এক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে এই যে লেট নট দেওয়ার পরে যখন এভার দিচ্ছি তখন কিন্তু ওই নেগেটিভ সেন্টেন্সটা নেগেটিভই থেকে যাচ্ছে, কিন্তু আমার কোনো মানে সমস্যা আর হচ্ছে না। এরপরে কিন্তু তাহলে এবার দেবো, তারপরে কি করবো, একটা বি আনবো, তারপরে ভার্বের ভিতরি ফর্ম আনবো। আচ্ছা, তো এবার দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, নেভার টেল এ লাই। নেভার টেল এ লাই কী হবে, নেভার থাকলে বলছিলাম লেট নট আসবে, এরপরে এই যেই অবজেক্টটা আসছে এ লাই, তারপরে বি, তারপরে একটা টোল্ড ভিতরি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এরটা দেখো, রুল নাম্বার 7-এরটা বলছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। এখন কোনো একটা সেন্টেন্স যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েস করার সময় 4টা নিয়ম অনুসরণ করব। কিভাবে, মানে 4টি নিয়ম যদি অনুসরণ করি তাহলে দেখা যায় ওই ট্রান্সফার করাটা অনেকটা সহজ হয়ে যায়। তাহলে প্রথম যে ওই ইন্টারোগেটিভ মানে এই 4টা মানে প্রক্রিয়া অনুসরণ করব, এগুলো কিন্তু মনে মনে করব, মানে পরীক্ষার প্রশ্নের অপশানে দেখে যেন ওটা করতে যাও না। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে 1 নম্বরে দেওয়া আছে, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। অ্যাসার্টিভ বলতে কি, ওইখানে যে ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে যে ডু দিয়ে শুরু হতো বা হ্যাভ দিয়ে বা হ্যাজ দিয়ে এরকম দিয়ে যে শুরু হতো অক্সিলারি ভাব দিয়ে, তো ওটা না করে আমরা তখন কি করব, তখন আমরা কি করব যে তখন হলো আমরা ওটাকে আমরা যখন অ্যাসার্টিভ করে নেব তখন মানে অ্যাসার্টিভটা করে নেওয়ার পরে কি করব, ওই অ্যাসার্টিভ থেকে আমরা মানে অ্যাসার্টিভ যে সেন্টেন্সটা থাকলো ওটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব, করে শেষে এসে কি করব, শেষে এসে ওই যে প্যাসিভে রূপান্তর হলো ওইখানে যে বিভাবটা থাকবে ওই বিভাবটাকে আমরা প্রথমে বসাবো এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দেবো। বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা জানি না, তাহলে এই মানে উদাহরণটা দেখলে তোমরা বুঝতে পারবা। দেখো উদাহরণ ছিল কি, বর্তমান থাকাকালীন সে ক্লাসটা নেই, সমস্যা নাই। আচ্ছা, তো যেটা জিনিসটা বলছিলাম উদাহরণটা দেখো, অ্যাক্টিভ ছিল হ্যাভ ইউ ইটেন রাইস, হ্যাভ ইউ ইটেন রাইস, তো ওটাকে আমরা প্যাসিভ করতে যাব, প্যাসিভ করলে আসছে হ্যাজ রাইস বিন ইটেন বাই ইউ। আচ্ছা বলো, কিছু বলবা? ভাই রুলটা প্রথমে তো বলেন, শুনতে পাইনি তো আমরা, আপনি কেটে গেছিলেন। প্রথমে তো বলেন ভাই, প্রথমে তো বুঝতে